আজকে যারা এমপি হয়ে, আজকে যারা মিনিস্টার হয়ে, যারা এরোপ্লেনে ঘুরে বেড়াচ্ছেন, এসি গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, তার সব হচ্ছে এই মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের আন্দোলনের ফল, তার চেষ্টার ফল, তার লড়াইয়ের ফল। কিন্তু অপপ্রচার দেওয়া হলো কি ইন্টারেস্টিং টুইস্টিং ব্যাপার সব দেখবেন। আমি ছোটবেলায় কোনোদিন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের নাম শুনিনি। আমি প্রথম শুনেছি আমাদের রাজ্য সভাপতি মনোজ আওলাদারের কাছ থেকে। উনি একদিন বলছে, সুকুমার, এই মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলকে নিয়ে আমাদের একটু পথে নামতে হবে। আমি অবাক হয়ে বললাম যে দাদা এই আবার কে? তো বললো যে অনেক কথা একসময় বলবো, মূল কথা হচ্ছে আমাদের জন্য উনি লড়াই করেছেন। সংক্ষেপে বললেন, আমি গিয়ে বাড়িতে বলার পরে আমার মা যা খিচুনি দিল সহ্য করার মতো না। পরিবর্তন যোগেন আলী মোল্লা, ও তো আমাদের সর্বনাশ করেছে। মানে মা পড়াশোনা জানে না, টিপসই দিতে দিতে মারা গেছে। সেও জানে যে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল সে নাকি বাংলা ভাগ করেছে, আর তার ফলে আমরা রেল লাইনের পাড়ে থাকি, তার জন্য আমরা নাকি পড়াশোনা করতে পারিনি, তার জন্য আমরা এখানে উদ্বাস্ত রেল লাইনের পাড়ে রাস্তার পাশে পশুর মতো জীবনযাপন করছি, এটা জানে। অর্থাৎ তাদের প্রচার মাধ্যম, তাদের অপপ্রচার মাধ্যম কত শক্তিশালী যে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ সম্পর্কে একটা ভালো কথা আমাদের সমাজকে তারা তো জানায়নি, বরং আমার মার মতো একজন পড়াশুনো না করা গ্রামের মহিলা তার কাছে মেসেজ পৌঁছে দিয়েছে যে ওই যোগেন্দ্রনাথ মণ্ডল ও বাংলা ভাগ করেছে, ওর জন্য এই সমস্ত মানুষের উদ্বাস্ত মানুষের এই দুর্দিন। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত, জয় ভীম। ভাই মাননীয় তুষারকান্তি বিশ্বাস মহাশয়। জয় ভীম, জয় ভীম। এবার পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের রাজ্যের আরেকজন অন্যতম আমাদের প্রিয় সাথী কুমার বেলা। এবং জয় ভীম, জয় ভারত, সম্পাদক মাননীয় শ্রী হরিমন্ডল সম্পাদক জিন্দাবাদ, জিন্দাবাদ, মাননীয় শ্রী হরিমন্ডল জয় ভীম, জয় ভারত, জিন্দাবাদ, জিন্দাবাদ, জয় ভীম, জয় ভারত, জিন্দাবাদ, 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 জয় ভীম, জয় ভারত। এই প্রেমে আসবা না, এই প্রেমে আসবা না। জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের খুব কাছে মহাপুরুষ, তাদের মধ্যে বিশেষ করে জ্যোতিবা ফুলে, শাহজি মহারাজ, ভবিষ্যৎ ডাক্তার বি.আর. আম্বেদকর, যোগেন্দ্রনাথ মণ্ডল, যার উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি, যাকে জন্য এবং মান্যবর কাশিরামজি বর্তমানে সারা ভারতে বহুজন সমাজ পার্টির সভাপতি মাননীয়া বয়ন কুমারী মায়াবতীজিকে আমার প্রণাম। সাথী, আপনারা জানেন যে বহুজন সমাজের বহুজন সমাজ যাকে মহাপ্রাণ বলা হয়, যে বহুজন সমাজের জন্য সারা জীবন কাজ করেছেন এবং ভারতবর্ষের অবিভক্ত ভারতের প্রধান আইনমন্ত্রী ছিলেন। উনি বাংলাদেশের তখন পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তান সেই মন্ত্রীও ছিলেন। উনি ছিলেন এই কারণে যে বাংলার যে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের নিরাপত্তার জন্য তিনি নিজে সেখানে থেকে গেলেন এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করলেন। কিন্তু
হয়তো আজকে আমরা এসসি এসটি ওবিসি সমাজ আমরা যে সাংবিধানিক অধিকার পাচ্ছি বাবা সাহেবের লেখা সংবিধান থেকে, সেই সুযোগটাই হয়তো আমরা পেতাম না। তিনি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল, যিনি বাঘের বাচ্চার মতো সারা ভারতকে কাঁপিয়ে বাবা সাহেবকে এই বাংলা থেকে জিতিয়ে এনেছিলেন এবং বর্ণবাদীদের মুখে ক্ষমা ঘোষে দিয়েছিলেন, সেই মহাপ্রাণ আর আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত আমাদের সমাজের মনীষীদের আমরা আরো বেশি করে তুলে ধরবো এবং মহাপ্রাণের এই অবদানকে আরো বেশি বেশি করে আমরা এই বাংলার বুকে ছড়িয়ে দিতে পারবো। যদি পারি তাহলে আমরা আমাদের নতুন প্রজন্মকে এই মহাপ্রাণের গল্প শুনিয়ে, মহাপ্রাণের অবদান শুনিয়ে আমরা তাদেরকে তৈরি করতে পারবো। এই কথা বলে আজকে আমি সকলকে মিলে অভিনন্দন জানিয়ে শেষ করছি। জয় ভীম, জয় ভারত। এবার আপনাদের সামনে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের রাজ্যের আরেকজন সুপরিচিত নেতা এবং বহুদিন আমাদের সাথে আমাদের হরিপদ মন্ডল মহাশয়। আজ বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে বিভিন্ন রাজ্য কমিটি এবং বিধানসভা সমস্ত কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানাই। মহতী অনুসভায় মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের এই সভায় তার শ্রদ্ধায় আসতে পেরে নিজেকে আমরা গর্ব করতেছি। একেবারে ভারতবর্ষের তথা বাঙালি বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর, মহাত্মা জ্যোতিরাও ফুলে, পেরিয়ার রমেশস্বামী নাইকার এবং বহুজন সমাজ পার্টির সর্বভারতীয় সভানেত্রী বহিন কুমারী মায়াবতীজিকে আর শতকোটি প্রণাম জানাই। আজকে যার জন্মদিনে আমরা এখানে হাজির হয়েছি সেই মহাপ্রাণ, যদি বাংলায় কেউ সত্যি বাঘ থেকে থাকতো রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে মহাপ্রাণ যোগেন মন্ডলই ছিল। মহাপ্রাণ যোগেন মন্ডল ব্যতীতকে বাংলায় কেউ রয়্যাল বেঙ্গল টাইগার ছিল না। কারণ 1946 সালে গণপরিষদে নির্বাচনে বর্ণবাদীরা চক্রান্ত করে ওই যে বাবা সাহেবকে ওই গণপরিষদে জেতানোর জন্য যাতে জাত না যেতে পারে তার সমস্ত পরিকল্পনা করেছিল। আর সেই দিন বাংলার বাঘ, বাংলার রয়্যাল টাইগার গর্জে উঠে এই মহাপ্রাণের নেতৃত্বে যিনি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল, তিনি বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে গণপরিষদে নির্বাচনে পাঠিয়েছিলেন। এবং যারা এই গণপরিষদ নির্বাচনে আমার সমাজের এমএলএরা যারা ভোট দিয়েছিলেন, মাননীয় শ্রী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল মহাশয়, মাননীয় মুকুন্দ বিহারী মল্লিক, মাননীয় তারিকানাথ বারোরি, তারপরে হচ্ছে নগেন্দ্র নারায়ণ রায় এবং দয়ানাথ বিশ্বাস এবং ক্ষেত্রমোহন সিং, যে সমস্ত আমার সমাজের এমএলএরা, যে সমস্ত আমার সমাজের স্বনামধন্য এমএলএরা যারা ভোট দিয়ে বাবা সাহেবকে গণপরিষদে পাঠিয়েছিল, তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই মনোবাদীরা, তোমরা যদি প্রচার না করো, বহুজন সমাজ আজকে ময়দানে নেমে গেছে, তারা আজকে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখার জন্য রাজপথে দাঁড়িয়েছে। আর যারা এই তখনকার
সময় নেতা নেত্রী যারা সেই গণপরিষদের নির্বাচনে যারা সহযোগিতা করেছিল, সেই তরুণ তুর্কি নেতা, তার মধ্যে মহিলারা ছিলেন, তাদের নাম আজকে সেখানে কিন্তু লেখা থাকবে স্বর্ণাক্ষরে। তাই সাথে আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না, কারণ আগামী দিনে আমাদের মহাসংকটময় দিন এসেছে। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যদি গণপরিষদে যেতে না পারতেন, তাহলে কিন্তু তিনি সংবিধান রচনা করতে পারতেন না। আর তিনি যদি সংবিধান রচনা করতে না পারতেন, তাহলে তাম ভারতবর্ষে এই বিচার সমাজের মানুষের মঙ্গল হতো না। তাই বহুজন সমাজ পার্টির সমস্ত সাথীরা ঝাঁপিয়ে পড়ে তারা আগামী দিনে যাতে এই বাংলায় মহাত্মা গুরু যাদের স্বপ্নকে যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই, তাই আগামী দিনে বাংলায় বহুজন রাজ কায়েম করে আমাদের মহাপুরুষদের অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করব, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় ভীম, জয় ভারত। অনেক অনেক ধন্যবাদ। বহুজন সমাজ পার্টির সংগ্রামী সাথী, আজকে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল মহাশয়ের শুভ জন্মদিনে আমরা সকালে অনেক কষ্ট করে যে যার বাড়ি থেকে এখানে এসে পৌঁছেছি। আমাদের এই প্রোগ্রাম হওয়ার কথা ছিল রানী রাসমণি রোডে, কিন্তু প্রশাসন কৌশলগতভাবে আজকে সকালবেলায় 9টার সময় তারা জানিয়েছে, কালকে রাত্রেও কথা হয়েছে ওখানে প্রোগ্রাম হবে, কিন্তু তারা কৌশলের আশ্রয় নিয়ে আজকে সকাল 9টার সময় তারা সিদ্ধান্ত দিয়েছে যে রাসমণি রোডে আমরা জায়গা দিতে পারছি না। তারা যে এক্সকিউজটা দিয়েছে, অজুহাত দিয়েছে, সেটা হচ্ছে ওখানে আরেকটা কোনো একটা তরফ থেকে পারমিশন চাওয়া হয়েছে, কিন্তু আমাদেরটা আগে পারমিশন চাওয়া, তো নিয়ম অনুযায়ী আমাদেরই পাওয়ার কথা ছিল, কিন্তু কারণ দেখিয়েছে ওরা স্টেজ করেছে, আমরা কেন স্টেজ করিনি, সেই জন্য পারমিশনটা ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এটা আজকের বিষয় নয়। এই বহুজন সমাজ যারা আমরা, অর্থাৎ দলিত, শোষিত, নির্যাতিত, এসসি, এসটি, ওবিসি এবং ধর্মীয় সংখ্যালঘু এই সমাজের যারা মানুষ আছে, তাদের অধিকারের লড়াই আমরা যখনই লড়েছি তখনই সেই বাধার সম্মুখীন আমরা হয়েছি, এবং আজকে আমরা যে কারণে এখানে দাঁড়িয়েছি সেই বাধারই আর একজন লড়াকু আমাদের সংগ্রামী নেতা আমাদের মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল, তাকে শ্রদ্ধা জানানোর জন্য। তার যে অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজ আমরা যাতে সম্পূর্ণ করতে পারি, আমরা তার জন্য যাতে লড়াই করতে পারি, সেই জন্য আজকে আমাদের পথে নামা। তো আমরা এই প্রশাসনের এবং প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধেই আমাদের লড়াই করতে হবে। আজকে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলের জন্মদিনে আমরা যারা এই পার্টির কর্মী এবং আমরা যারা লড়াকু সংগ্রামী সাথী যারা আছি, তাদের কিছু বিষয়ে যদি আমাদের পরিষ্কার ধারণা থাকে তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়। আজকে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল, যিনি অবিভক্ত ভারতবর্ষের শেষ আইনমন্ত্রী ছিলেন, আমরা সবাই জানি। তাকে আমরা মহাপ্রাণ কেন বলি সেটাও আমরা অনেকেই জানি। বাকি আমাদের যে প্রজন্ম আছে, বাকি যারা আছে, তাদেরকেও জানাতে হবে যে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল গণপরিষদের সদস্য উনি নিজেই হতে পারতেন, অর্থাৎ নিজে তিনি শিডিউল কাস্ট ফেডারেশনের সদস্য ছিলেন, এমএলএ ছিলেন। সেই সময় আমরা সবাই জানি যে গণপরিষদে যদি কারো যেতে হয় তাহলে 5টা বিধায়কের, সেই সময়ের 5টা বিধায়কের ভোট লাগে। তো আমাদের সমাজের যিনি নেতা ছিলেন সর্বভারতীয় স্তরে, আমাদের প্রাণপুরুষ বাবা সাহেব আম্বেদকর, তিনি একাধিকবার চেষ্টা করেছেন, তার রাজ্য থেকে, মহারাষ্ট্র থেকে ভোটে লড়েছেন, কিন্তু তারই ঘনিষ্ঠ মানুষ যারা, তাদেরকে এই যে চক্রান্তকারী কংগ্রেস, যাকে বহুজন সমাজ পার্টি আমরা বলে থাকি, যে একই সিকির বা একই পয়সার এপাশ ওপাশ, অর্থাৎ বিজেপি এবং কংগ্রেস, তারা সেই সময় থেকে চেষ্টা করেছে এবং বাবা সাহেবকে নির্বাচনে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই সময় তার নিজের আত্মসহায়ককে তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে তাকে হারিয়ে দিয়েছেন। এবং হারানোর পরে আমরা জানি যে সেই সময়ের কংগ্রেসের যে সেকেন্ড ম্যান
অর্থাৎ জওহরলাল নেহরুর পরেই যে ছিল শক্তিশালী সদস্য সেই সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি একটা কমেন্ট করলেন সেই সময় যে আমরা বাবা সাহেবকে গণপরিষদে যাওয়ার রাস্তা বন্ধ তো করেইছি, জানালা দরজা সব বন্ধ করে দিয়েছি। অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর গণপরিষদে আর কোনোদিন পৌঁছাতে পারবে না, আর যদি তা না পারে তাহলে তার পরিণতি কি তারা তখনও জানতো, এখনো জানে, কিন্তু আমরা জানি না। যদি বাবা সাহেব পৌঁছাতে না পারে তাহলে এই দলিত সমাজ, এসসি এসটি ওবিসি এবং ধর্মীয় সংখ্যালঘু সমাজের যারা নিপীড়িত অংশ, তাদের অনন্তকাল এই ভারতবর্ষে গোলামি করতে হবে। যার কারণে তারা বাবা সাহেবকে আটকানোর চেষ্টা করেছে, আটকেওছে। কিন্তু সেই সময়ে বীর সংগ্রামী সন্তান এই বহুজন সমাজের গুরুচাঁদ ঠাকুর এবং ঠাকুর পঞ্চাননের যে উত্তরসূরি, তাদের আন্দোলনের যে ফল, জ্যোতিরাও ফুলেজি শাহজি মহারাজের যে আন্দোলনের ফল, সেই আন্দোলনের ফল বাংলার বাঘ মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, তিনি মাত্র 42 বছর বয়সে ওই সর্দার বল্লভভাই প্যাটেলের মুখে ঝামা ঘষে দিয়ে, গান্ধীর মুখে ঝামা ঘষে দিয়ে, জওহরলাল নেহরু সহ সমস্ত কংগ্রেস তৎকালীন জনসংঘের যারা নেতা, তাদের সবার মুখে ঝামা ঘষে দিয়ে দিল্লিতে চ্যালেঞ্জ করে এসছেন, আমি বাংলা থেকে গণপরিষদে বাবা সাহেবকে জিতিয়ে পাঠিয়ে এই মহাপুরুষ এর দ্বারা আমরা এই দলিত সমাজের সমস্ত অধিকার আদায় করে ছাড়ব। কিন্তু চ্যালেঞ্জ তো তিনি করেছেন, করবেন কাকে নিয়ে? এই যে চামচা সমাজ, এই যে কংগ্রেসের পদ লেখনকারী চামচা সমাজ তখন বাবা সাহেবের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে এই বাংলায়ও। কারণ বাংলা তাদের কাছে বিশেষ একটা লক্ষ্য ছিল। কেন? এই বাংলায় মহাত্মা গুরুচাঁদ ঠাকুর জন্মেছেন। এই মহাত্মা গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের ফলে, মহাত্মা হরিচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের ফলে, এবং সেই সময় আমাদের যারা বাকি মহাপুরুষ ছিলেন তাদের আন্দোলনের ফলে এই বাংলার নমশূদ্র সমাজ, সঙ্গে রাজবংশী, সঙ্গে বন্ডক্ষত্রিয় সমাজ বিশেষভাবে সচেতন হয়েছেন সমাজ সম্পর্কে এবং রাজনৈতিকভাবে। সেই ভরসায় তখন 30 জন, আপনারা জানেন 30 জন এমএলএ ছিল এসসি এসটির এই বাংলায় সেই সময় 30 জন। তার ভিতরে 26 জন ছিল ওদের কংগ্রেসের, আর 3 জন ছিল নির্দল, আর শিডিউল কাস্ট ফেডারেশনের মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল। তার হিম্মতটা দেখুন, তাকে বাংলার বাঘ, তাকে ভারতবর্ষের বাঘ আমরা কেন বলি? নিজে মাত্র শুধু শিডিউল কাস্ট ফেডারেশনের একা এমএলএ চ্যালেঞ্জ নিচ্ছেন কার সঙ্গে? সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে, নেহরুর সঙ্গে, গান্ধীর সঙ্গে। তাদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে বলছেন বাংলা থেকে জিতিয়ে দেব। যা মহারাষ্ট্রের মানুষ বোঝেনি, বাকি ভারতবর্ষের মানুষ বোঝেনি, এই বাংলার দলিত সমাজের মানুষ, নমশূদ্র সমাজ, পণ্ডক্ষত্রিয় সমাজ, রাজবংশী সমাজের সঙ্গে সঙ্গে আরো যারা এই সমাজের দলিত মানুষ ছিলেন, তারা কিন্তু বুঝেছিলেন বাবা সাহেবের গুরুত্ব, বাবা সাহেবের প্রয়োজনীয়তা এবং বাবা সাহেবের উপস্থিতি ভারতীয় রাজনীতিতে ভারতীয় দলিত সমাজকে কোথায় নিয়ে যেতে পারে সেটা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল বুঝে গিয়ে তিনি মাত্র ওই 3 জন নির্দল যারা এমএলএ ছিলেন তাদের ভরসায় এবং নিজের উপরে আত্মবিশ্বাসে তিনি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে ওই 3 জন নির্দলকে বুঝিয়েছিলেন যে তোমরা যদি বোঝো, কারণ ওই যে 26 জন কংগ্রেসের যারা চামচা, ওরা তো চামচাগিরি করার জন্যই ওখানে গেছে, এখনো তারা ওখানে চামচাগিরি করার জন্য, কংগ্রেস, বিজেপি, সিপিএম, বিভিন্ন রাজনৈতিক দলে তারা চামচাগিরি করার জন্য উপস্থিত আছে বলেই আজকে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের দায়িত্ব, তার যে সংগ্রাম, বাবা সাহেবের যে লড়াই, সেই লড়াই করার দায়িত্ব নিতে হয়েছে বহুজন সমাজ পার্টিকে। এবং এদের ভোটে, এই মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের দেওয়া ভোটে, বাবা সাহেবের দেওয়া ভোটে তারা আজকের দিনে এসি রুমে বসে, পার্লামেন্টে বসে আরামায়েশ করছে। সেটা তখনও ছিল, এখনো আছে। এবং মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল ওই 3 জন এমএলএ-কে বুঝিয়ে নিজে একজন 4 জন, আর একজন ছিলেন, তাকে উনি বোঝাতে পেরেছিলেন। বুঝিয়ে নিয়ে মোট 5 জন জোগাড় করে ফেললেন। আর কংগ্রেসের আর একজন এমএলএ ছিল, তিনি বিদ্রোহ ঘোষণা করলেন এবং তাকে ঘরের ভিতরে দরজা দিয়ে আটকে পাহারা দেওয়া হয়েছিল যাতে উনি ভোট দিতে না পারেন। কিন্তু তিনি খুব শক্তিশালী লোক ছিলেন, তিনি দরজা ভেঙে
তারপরে বেরিয়ে এসে ভোট দিয়ে সব থেকে বেশি ভোটে বাবা সাহেব জিতে গণপরিষদে গেল। আর তাই যাওয়ার পরে আজকে যারা এমপি হয়ে, আজকে যারা মিনিস্টার হয়ে, যারা এরোপ্লেনে ঘুরে বেড়াচ্ছেন, এসি গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, তার সব হচ্ছে এই মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের আন্দোলনের ফল, তার চেষ্টার ফল, তার লড়াইয়ের ফল। কিন্তু অপপ্রচার দেওয়া হলো কি ইন্টারেস্টিং টুইস্টিং ব্যাপার সব দেখবেন। আমি ছোটবেলায় কোনোদিন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের নাম শুনিনি। আমি প্রথম শুনেছি আমাদের রাজ্য সভাপতি মনোজ আওলাদারের কাছ থেকে। উনি একদিন বলছে, সুকুমার, এই মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলকে নিয়ে আমাদের একটু পথে নামতে হবে। আমি অবাক হয়ে বললাম যে দাদা এই আবার কি? তো বললো যে অনেক কথা একসময় বলবো, মূল কথা হচ্ছে আমাদের জন্য উনি লড়াই করেছেন। সংক্ষেপে বললেন, আমি গিয়ে বাড়িতে বলার পরে আমার মা যা খিচুনি দিল সহ্য করার মতো না। বলতো যোগেন আলী মোল্লা ও তো আমাদের সর্বনাশ করেছে। মানে মা পড়াশোনা জানে না, টিপসই দিতে দিতে মারা গেছে। সেও জানে যে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল সে নাকি বাংলা ভাগ করেছে, আর তার ফলে আমরা রেল লাইনের পাড়ে থাকি, তার জন্য আমরা নাকি পড়াশোনা করতে পারিনি, তার জন্য আমরা এখানে উৎকষ্ট রেল লাইনের পাড়ে রাস্তার পাশে পশুর মতো জীবনযাপন করছি। এটা জানে। অর্থাৎ তাদের প্রচার মাধ্যম, তাদের অপপ্রচার মাধ্যম কত শক্তিশালী যে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ সম্পর্কে একটা ভালো কথা আমাদের সমাজকে তারা তো জানায়নি, বরং আমার মান মতো একজন পড়াশুনো না করা গ্রামের মহিলা তার কাছে মেসেজ পৌঁছে দিয়েছে যে ওই যোগেন্দ্রনাথ মণ্ডল ও বাংলা ভাগ করেছে, ওর জন্য এই সমস্ত মানুষের উদ্বাস্ত মানুষের এই দুর্দিন। অথচ সেই আরএসএস, সেই বিজেপি, সেই জনসংঘের, সেই সমাজের লোকরা আজকে প্রচার করছে যে বাংলা ভাগের কৃতিত্ব শ্যামাপ্রসাদ মুখার্জি। কিন্তু আমরা জানি যে ওই সময় 1937 সালের ওই সময়, সেই সময় এই শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে গিয়ে তৎকালীন ইংরেজ প্রধানমন্ত্রীর কাছে 20শে ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিলেন যে আমার ভারত ভাগ হোক না হোক, বাংলা ভাগ আমি চাই, বাংলাকে ভাগ করতেই হবে। কারণ কি, এই বাংলা অর্থাৎ এখন যে দুই বাংলা, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, এই দুই বাংলা মিলে যে দলিত সমাজের লোক আছে তারা গুরুচাঁদ ঠাকুরের কারণে, হরিচাঁদ ঠাকুরের কারণে যেভাবে সতর্ক সচেতন হয়েছে, তাতে আগামী দিনে এই বাংলার ক্ষমতা দখল করে নেবে, এই অবিভক্ত বাংলা দখল করে নেবে, এবং ভারতবর্ষের যে এমপি সংখ্যা দাঁড়াবে এই দলিত সমাজের, তাতে ভারতবর্ষের ক্ষমতার চাবিকাঠি চলে আসবে দলিতদের হাতে। সুতরাং এদের আটকাও, আগে এদের ভাগ করো। আমরা 2003 সালে খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ে, আমরা দিল্লিতে প্রোগ্রামে গিয়েছিলাম ভয়জির জন্মদিনে। সেই দিন ভয়জি প্রসঙ্গক্রমে একটু বলি, সবার কষ্ট হয়ে গেছে তবুও, ভয়জি সেখানে বলছেন যে বেঙ্গল সে কুছ চন্ডাল লোক আয়া, আমরা 16 জন গিয়েছিলাম, কিছু চন্ডাল মানুষ এসছে, আপনারা একটু দাঁড়ান। তা আমরা দাঁড়ালাম। দাঁড়ানোর পরে উনি দেখালেন যে এই যে হচ্ছে সেই বাংলার চন্ডালরা, যাদেরকে এখন নমশূদ্র বলা হয়, এরা জিতিয়ে, এই যে বাংলার যারা এসসি, এরা জিতিয়ে বাবা সাহেবকে গণপরিষদে পাঠিয়েছিলেন। সবাই হাততালি দিলেন, আমরা বেশ গর্ববোধ করলাম। কিন্তু পরে আর একটা কথা জুড়ে দিলেন যে এই সমাজ যোগেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে এক সময় শের ছিল, বাঘ ছিল, কিন্তু আজকে একটু অন্যরকম হয়ে গেছে, সেই তেজ তাদের নেই। তার কারণও তিনি ব্যাখ্যা করলেন। 17 মিনিট বঞ্জি এই বাংলার এসসি সমাজ নিয়ে, নমশূদ্র, খণ্ডক্ষত্র, রাজবংশীদের নিয়ে যারা ভোট দিয়ে 6 জন যারা আমাদের এমএলএরা ভোট দিয়ে জিতিয়েছিলেন, আপনারা সবাই জানেন যোগেন্দ্রনাথ মণ্ডল, যারা ছিলেন গয়ানাথ বিশ্বাস, নগেন্দ্রনাথ রায়, আরো যারা ছিলেন, স্বয়ং দারিদ্রলাল বারুরি ছিলেন, এরা 6 জন ভোট দিয়ে জিতিয়েছিলেন। এবং সেই সময় বাংলা যে ভাগ হয়েছিল আপনারা জানেন, তবু একটু বলি, বাংলা ভাগ হয়েছিল। এই বাংলা ভাগের বিরুদ্ধে শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে তো বললেনই, এবং মোটামুটি ব্যবস্থা করলেন, করে তৎকালীন যে এখন যে বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান তৎকালীন, সেইখানে গিয়ে অনেক মিটিং করেছেন উনি এই বাংলা ভাগের পক্ষে। এখানেও নানা জায়গায় মিটিং করেছেন বাংলা ভাগের পক্ষে। অথচ মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল বাংলাদেশের যে হিন্দু অধ্যুষিত যে 5টা জেলা,
অর্থাৎ যশোর, খুলনা, ফরিদপুর, বরিশাল এবং রংপুর, যেখানে সেই সময় 58% হিন্দু ছিল, সেই সমস্ত জায়গায় গিয়ে বাংলা ভাগ হলে এই দলিত সমাজের কি দুর্দশা হবে, ভবিষ্যৎ তাদের কত ভয়ঙ্কর হবে, সেটা বোঝানোর চেষ্টা করেছিলেন। শুধু ওইখানে না, এই বর্তমান পশ্চিমবঙ্গ যেটাকে আমরা বলছি, এই পশ্চিমবঙ্গে উনি দক্ষিণ 24 পরগনার হরিনারায়ণপুরে এই বাংলা ভাগের বিরুদ্ধে উনি লড়াই করেছেন, মিটিং করেছেন। এই বসিরহাটের খোলাপোতায় সেখানেও 4000 লোক নিয়ে উনি মিটিং করেছেন বাংলা ভাগের বিরুদ্ধে। কলকাতায় উনি মিটিং করেছেন বাংলা ভাগের বিরুদ্ধে। বর্তমানে উনি উত্তরবঙ্গের 4টে জেলার নেতাদের নিয়ে সেখানে মিটিং করেছেন বাংলা ভাগের বিরুদ্ধে। কিন্তু বিজেপি এবং সব যারা আছে, ওরা শুধু বিজেপি কেন, সবাই মিলে প্রচার দিলেন কি, যে বাংলা ভাগ করেছেন যোগেন্দ্রনাথ মন্ডল। আমরাও সেটা শুনলাম, আমরাও সেটা বিশ্বাস করলাম। কিন্তু যখন কাশিরামজি ভারতবর্ষের রাজনীতিতে আসলেন, যার মুখে আমি নিজে শুনেছি, উনি বলেছেন যে আমি ভারতবর্ষের সমস্ত মহাপুরুষ বাবা সাহেব সহ যাদেরকে এই ব্রাহ্মণ্যবাদী শক্তি হত্যা করে কবর দিয়েছে ইতিহাসে, আমি তাদের কঙ্কালগুলো তুলে এনে তাদের গায়ে হাড় মাংস লাগিয়ে আমি তাদেরকে আবার জীবন্ত করে তুলব। তুলেছেন, তাই জীবন্ত হয়েছে আমরা বাবা সাহেবকে জিতিয়ে পাঠানোর পরে আজকে বাবা সাহেবের আদর্শ অনুসরণ করে আমরা বহুজন সমাজ পার্টির 3য় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে ভারতবর্ষে প্রতিষ্ঠা লাভ করেছি। শুধু তাই নয়, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলকে বোঝাতে হবে আমাদের ঘরের ছোট্ট ছেলেটাকে, ছোট্ট মেয়েটাকে। কারণ যোগেন্দ্রনাথ মন্ডলজি যদি না জন্মাতেন এই সমাজে, তাহলে আজকে আমরা ভোটের অধিকার পেতাম না, আমরা সম্পত্তি রাখার অধিকার পেতাম না, আমরা নাগরিক হিসেবে বাকি সমস্ত সমান অধিকার পেতাম না। আমরা মহিলারা যত রকমের অধিকার পাচ্ছেন, ওরা একটা প্রচার দেয় যে বিএসপি শুধু এসসি এসটি ওবিসিদের কথা বলে, মোটেই না। ভারতবর্ষের প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি নিপীড়িত নির্যাতিত মানুষের অধিকার যিনি দিয়েছেন সে হচ্ছে বাবা সাহেব আম্বেদকর। আর বাবা সাহেব আম্বেদকরকে যিনি জিতিয়ে পাঠিয়েছেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল, তার কারণে, গুরুচাঁদ ঠাকুরের কারণে আজকে আমরা যারা বিরোধী আসনে, আমি পরশুদিন বলছিলাম একটা জায়গায়, যে সে বলছে যে ও করে কি হবে, আনন্দ তুমি এই কথাটা বলছো চাকরি করে, এইটাও বিএনপির কারণে, এটা মহাত্মা গুরুচাঁদ ঠাকুরের কারণে, এটা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের কারণে। কালকে যদি আপনি আমাকে খুন করে পুলিশের হাত থেকে বেঁচে যান, ক্ষমতাসীন দল যদি আপনাকে রক্ষা করে নিশ্চিত করে যে আপনার সাজা হবে না, তার কারণে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল, তার কারণে বাবা সাহেব আম্বেদকর, এটা আপনাকে মাথায় রাখতে হবে, আমাদেরও মাথায় রাখতে হবে। আমি শেষ করবো, সংক্ষেপেই বলা যায়। আজকে আর একটা কথা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে অপপ্রচার সেই সময় শুধু ছিল তাই নয়, কিন্তু অপপ্রচার এখন আবার নতুন করে শুরু হয়েছে। সেটা কি, যে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলকে জিতিয়ে পাঠিয়েছিলেন মুসলিমরা জিতিয়ে পাঠিয়েছিলেন, এই অপপ্রচার চলছে সারা ভারতবর্ষে, যাতে এই যে জিগির তুলেছে হিন্দু মুসলিম, যে ধর্মীয় জিগির, সেই জিগিরের কারণে যাতে আমরা সব ভুলে গিয়ে, যেমন দেখবেন একসময় আমরা যারা এসসি এসটি ওবিসি ছিলাম তারা আমাদের অধিকার নিয়ে বেশ সচেতন ছিলাম, কিন্তু যখন এরা দেখলো বহুজন সমাজ পার্টির কারণে এরা সচেতন হচ্ছে, সঙ্গে সঙ্গে ওরা ধর্মীয় জিগির তুলে এনে আমাদের সমস্ত অধিকার ভুলিয়ে দিলেন। এখন প্রচার চলছে সেই জন্য যে যোগেন্দ্রনাথ মন্ডলকে জিতিয়েছিলেন কে, মুসলিমরা। একেবারে ডাহা মিথ্যা কথা, জিতিয়েছিলেন আমরা, নমশূদ্র সমাজ, রাজবংশী সমাজ এবং কর্ণক্ষত্রিয় সমাজ। এদের যারা এমএলএ ছিলেন তারা জিতিয়ে বাবা সাহেবকে পাঠিয়েছিলেন বলে আজকে আমরা আমাদের সমস্ত অধিকার পাচ্ছি। এবং আমাদের আজকের দিনে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের সাহেবের জন্মদিনে আমাদের আজকে শপথ নিতে হবে যে আমরা তার স্বপ্ন, বাবা সাহেবের স্বপ্ন আমরা স্বপ্ন সফল করব এবং এই ভারতবর্ষে আমরা বহুজন সমাজ পার্টি ক্ষমতার মন্দির দখল করব, এই আশা রেখে সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল, বাবা সাহেব আম্বেদকর সাহেবকে আমার শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় ভীম, জয় ভারত, বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল অমর রহে। মহাপ্রাণ যোগেন মন্ডল অমর রহে, অমর রহে, অমর রহে। মহাপ্রাণ যোগেন মন্ডল অমর রহে, অমর রহে, অমর রহে। মহাপ্রাণ যোগেন মন্ডল তোমায় জানায় নীল 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 সালাম, নীল 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 সালাম। মহাপ্রাণ যোগেন মন্ডল তোমায় জানায় নীল 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 সালাম, নীল 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 সালাম। জয় ভীম।
আজকে আমাদের র্যালিটা মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলের 122তম জন্মদিন উপলক্ষ করে শিয়ালদা থেকে আমাদের রেড রোড পর্যন্ত আমাদের পারমিশন ছিল, কিন্তু আজকে দুর্ভাগ্য আমরা প্রশাসনিকের অসহযোগিতার জন্য আমাদের এই শিবত মন্দিরটা আসতে হলো। এবং আজকে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল অবিভক্ত ভারতবর্ষে আইনমন্ত্রী ছিলেন এবং বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে গণপরিষদে পাঠানোর মূল কারিগর যিনি হচ্ছেন মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল, বাংলার বাঘ। তিনি সমস্ত বাধাকে অতিক্রম করে ব্রাহ্মণ্যবাদী সমস্ত শক্তিকে পরাস্ত করে তিনি বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে গণপরিষদে তিনি পাঠিয়েছিলেন জয়লাভ করে সর্বাধিক ভোটে। এবং তার জন্য বাবা সাহেবের যে অসম্পূর্ণ তিনি বাবা সাহেব আমাদের জন্য সমস্ত যে কাজ, যে আমার সমাজের মঙ্গলাকাঙ্ক্ষী কাজ সংবিধান রচনা করার সঙ্গে সঙ্গে সেগুলো করে গেছেন এবং তার কারিগর হচ্ছে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল। মানে কোথায় কোথায় দিয়ে আপনার লোক এসেছিল? আমাদের বিভিন্ন স্টেটের বিভিন্ন জেলা থেকে, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া এবং সুদূর পুরুলিয়া থেকেও এসছে। আপনাদের আর কে কে এসেছিলেন মানে নেতৃত্ব? আজকে আমাদের প্রধানত আজকে এই র্যালিটার পরিচালনা করার দায়িত্ব ছিল আমাদের রাজ্য সভাপতি মাননীয় ভরত হালদারের মহাশয়। তিনি আমাদের আজকে দিল্লিতে খুব জরুরি মিটিং থাকার জন্য বোয়িংয়ের নির্দেশে তিনি রাত 2:30টার ফ্লাইটে চলে গেছেন এবং আমাদের পরে এই দায়িত্বটা অর্পণ করে গেছেন। আমরা যারা এই বহুজন সমাজ পার্টি ওয়েস্ট বেঙ্গল ইউনিটের যারা পদাধিকারী আছি সবাই মিলে আজকের এই দিনটাকে আমরা সুসম্পন্নভাবে সম্পন্ন। আচ্ছা দাদা, আজকে দেখা যাচ্ছে কুম্ভে একটা অ্যাক্সিডেন্ট হলো, যেখানে অনেক শ্রদ্ধালুরা মারা গেছে ইউপিতে। এটা নিয়ে ওই ব্যাপারে কুম্ভের ব্যাপারে কারণ আমরা যা বলার বহেনজি বলবে। আমরা আমাদের পথে সামাজিক ন্যায় বিচারের জন্য আমরা এগিয়েছি এবং আমরা আমাদের অসম্পূর্ণ কাজকে, মহাপুরুষদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার লক্ষ্যে বহুজন সমাজ পার্টি এগোচ্ছে এবং সেটা বহিন কুমারী মায়াবতীর নেতৃত্বে এবং আমরা সামনের দিকে এগিয়েছি। আপনার নামটা? আমার নাম তুষারকান্তি বিশ্বাস, আমি সাধারণ সম্পাদক ওয়েস্ট বেঙ্গল ইউনিটের। আমার ডাইনে আছে পুনর্রঞ্জন বিশ্বাস, তিনি হচ্ছেন কোষাধ্যক্ষ, বায়ে হচ্ছে আর এক সাধারণ সম্পাদক সুকুমার বালা, সুভাষ সবিদাস, তিনি হচ্ছেন আমাদের সম্পাদক। এবং এই প্রোগ্রামে সমস্ত প্রশাসনিক দায় দায়িত্ব আমাদের এই সুরেশ সবিদাস সম্পাদক। কি বলবেন আজকে যেভাবে আপনারা একটা র্যালি বার করে আজকে তার মাল্যদান করবেন? এটা আমাদের নির্ধারিত প্রোগ্রাম, প্রতি বছরই আমরা করি, এর আগেরবারও করেছি, তার আগেও করেছি। আর এই প্রোগ্রামে আজকে আমাদের মানে প্রধান অতিথি বলেন, মেন ইয়েতেই বলেন, এক্সট্রিম বলেন, সেটা হলো আমাদের রাজ্য সভাপতি মনোজ হালদার। উনি যেহেতু সেন্ট্রালি প্রোগ্রামের জন্য ব্যস্ত, উনি দিল্লি চলে গেছেন, উনি ওখানে প্রোগ্রাম করছেন, উনি আজকে আবার ফিরেও আসবেন রাত্রে। তার অ্যাবসেন্সে এতক্ষণ ধরে আমাদের তুষারকান্তি বিশ্বাস মহাশয় যে ঘটনাটা বলল, আমরা যারা ওনার অ্যাবসেন্সে রাজ্যের দায়িত্বে রয়েছে, যেমন আমি ট্রেজারার, আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি সফলভাবে। আর এটাই বলা। আপনার নামটা? বিশ্বাস। যেভাবে আপনি আজকে দায়িত্ব পালন করলেন, এত সুন্দর একটা দায়িত্ব আপনাদের মনে হয় রাজ্য সভাপতির নির্দেশ মতো এবং পার্টির নির্দেশ মতো আমরা মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলের জন্মদিনে আমরা এই প্রোগ্রাম প্রত্যেকবার করি। ওনার অনুপস্থিতিতে দিল্লিতে হঠাৎ চলে যাওয়াতে আমরা আজকে বাকি যারা আছি, রাজ্য কমিটি এবং অন্যান্য যারা দায়িত্বে আছেন তারা এটা করলাম। আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল, যিনি বাবা সাহেবকে কঠোর পরিশ্রম করে এবং তৎকালীন যত কংগ্রেসের এবং অন্যান্য যারা নেতা ছিলেন তারা সবাই মিলে চেষ্টা করেছিলেন যাতে বাবা সাহেব গণপরিষদে না যেতে পারেন। সেই লড়াইয়ে আমার মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল বাংলা থেকে বাবা সাহেবকে দ্বিতীয় গণপরিষদে পাঠিয়েছিলেন, যে কারণে এই যে নিজের নির্যাতিত সমাজ, বিশেষ করে SC ST এবং সমাজ, এছাড়াও যারা তথাকথিত উচ্চবর্ণীয় সমাজের যারা নিপীড়িত মানুষ, তাদের যে অধিকার এবং নারীদের যে সমান অধিকার, যেটা আমাদের বাবা সাহেব আম্বেদকরজি লোকসভায় তিনি লড়াই করে সেটা আদায় করেছেন এবং সেটা পাশ করিয়েছেন। সেই নারী সমাজের সমান অধিকার আমরা পেয়েছি ভারতবর্ষের সমস্ত নারীরা। তার মূল কারিগর মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল এবং আমরা তার লক্ষ্য নিয়ে, বাবা সাহেবের লক্ষ্য নিয়ে
যাতে ভারতবর্ষে বাবা সাহেবের সামনে দেশ প্রতিষ্ঠা করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা বাংলার যারা পুরনো দায়িত্বে আছি বা যারা সাথে আছি তারা। আপনার নাম? আমার নাম সুকুমার বালা, আমি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক।